This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, জানি না যে আগামী কতদিন এই খবর নিয়ে রাজনীতির ময়দানে চর্চা হয়। পশ্চিম মেদিনীপুরে ধর্মগুরুর ওপর দুষ্কৃতী হামলা, সরব হয়েছে বিজেপি। তারা রীতিমতন আসরে। দাসপুরে হিরণময় মহারাজের ওপর প্রাণঘাতী হামলা, গলায় দড়ি দিয়ে চেপে ধরে ধারালো অস্ত্রের আঘাত দুই দুষ্কৃতীর। ধর্মগুরু হিরণময় মহারাজের জটা কেটে দেওয়ার অভিযোগ। হিরণময় মহারাজ ঘাটাল হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। হামলার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় প্রশাসনকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী লিখেছেন, ওপারে প্রভু চিন্ময় আর এপারে প্রভু হিরণময়। বাংলাদেশের ঢঙেই বাংলায় সন্ন্যাসীদের ওপর হামলা হচ্ছে, অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। হিরণময় মহারাজের নিরাপত্তার দাবি বিরোধী দলনেতার। ঘটনার নিন্দা করে পোস্ট করেছেন অমিত মালব্য। স্বাধীন ভারতবর্ষের স্বাধীন রাজ্যের স্বাধীন একটি বাসিন্দা, তিনি একজন কথাকার। জানি না এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তবে একটি কথাকার কথা সেরে নামছে, তাকে দুষ্কৃতী, আমরা দুষ্কৃতী বলছি, কিন্তু দুষ্কৃতী কোথায়? এ তো চিহ্নিত করে করে মানুষকে মারা হচ্ছে। ঠিক একটি দল, একটি গোষ্ঠী, তারা হিন্দু জাতির উপর আঘাত আনছে। কেন আনছে? কেন আনবে? আমরা তো কারোর আঘাত আনছি না, আমরা তো কারোর ক্ষতি করছি না। আমরা বলে বেড়াচ্ছি সর্বেসাং মঙ্গলাং ভুয়াৎ, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক। এই জায়গায় দাঁড়িয়ে আজকে ভাবতে হবে, হিন্দু জাতিকে জাগতে হবে। এর নির্দিষ্ট যথাযথ বিচার আমরা চাই। তার জন্য যা করতে হয় সরকার করুক এবং আমরাও তাদের সহযোগিতা করব। ওনাকে তো প্রথমে মেরে দেওয়ার চেষ্টাই ছিল, কিন্তু আমাদের সাধু সন্তরা খুবই স্ট্রং, ওনারা খুবই সক্ষম। ওনারা নিজের প্রাণের নিজে বাঁচাতে পেরেছেন। দুজন জিহাদি মিলে ওনার গলা চেপে দিয়েছিল সুতো দিয়ে, আর ধারাস্ত্র দিয়ে ওনাকে মারার চেষ্টা করেছিল। এরকম ধরনের অত্যাচার কেন করছে? দেখুন, মারবে তো, কেন কি ওনারা ধর্মের প্রচারের জন্য, হিন্দুদের সুরক্ষার জন্য সব জায়গায় নিজের কথাগুলো রাখছেন। সেটা জিহাদিদেরকে কোনো দিন এটা নিতে পারছে না। ওনার জটা কেটে দেওয়া হয়েছে, তার মানে এখানে মেন্টালিটি একদম ক্লিয়ার আছে কি সাধু সন্তকে টার্গেট করার, ওনার ধর্ম নিয়ে, ওনার পুজো পাঠ নিয়ে সেটা আঘাত করার। তো এটা হিন্দু সমাজ, সাধু সন্ত সমাজ কোনোদিন মেনে নেবে না। এই মুহূর্তে টেলিফোনে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন কার্তিক মহারাজ। মহারাজ, আপনি তো গোটা বিষয়টা শুনলেন। আমাদের এই রাজ্যে যে অভিযোগ উঠে আসছে গুরুতর, হিরণময় মহারাজের জটা পর্যন্ত কেটে নেওয়া হয়েছে, এমন অভিযোগ উঠে আসছে। মহারাজ, আপনারা কি কোথাও গিয়ে শঙ্কিত, চিন্তিত? যোগাযোগ সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে। কার্তিক মহারাজের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। জানি না এই গোটা বিষয়টা নিয়ে রাজনৈতিক চর্চা কতদিন ধরে বা কত মাস ধরে বাংলায় চলে। এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি, যে ছবি পোস্ট করা হয়েছিল। বিজেপির তরফ থেকে গোটা বিষয়টাকে সামনে আনা হয়, তারাই অভিযোগ করছেন। শুভেন্দু অধিকারী যে ভিডিও পোস্ট করেছেন, সেই ভিডিও আমরা দেখাচ্ছি, দেখুন। চিকিৎসাধীন হিরণময় মহারাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমরা যোগাযোগ করতে পেরেছি কার্তিক মহারাজের সঙ্গে। মহারাজ, আপনি তো গোটা বিষয়টা শুনেছেন, আপনারা কি কোথাও কি শঙ্কিত, আশঙ্কিত? হ্যাঁ, অবশ্যই। যখনই বাংলাদেশে চিন্ময় মহাপ্রভু বিনা অপরাধে সেখানকার আছেন, সনাতনী আছেন, তিনি জাতি ধর্ম প্ল্যাটফর্মের চেষ্টা করছেন, তখনই তাকে অন্যায়ভাবে জেলে পুরে দেওয়া হলো। এবং তখন থেকেই আশঙ্কা করছিলাম হিরণময় গোস্বামী মহারাজ, ওনাকে দুবার এরকম আক্রমণ করেছেন, উনি আশঙ্কিত হয়েছিলেন, আমাকে জানিয়েছিলেন, আমরা তার সিকিউরিটির জন্য জানিয়েছিলাম, কেন্দ্রীয় সরকারের কাছে জানানো হয়েছে। না, সম্ভবত আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, নেটওয়ার্কের একটা সমস্যা হচ্ছে। আমরা পরবর্তী সময় আবারও হয়তো যোগাযোগ করার চেষ্টা করব। তবে এক বাক্যে সরব হয়েছে সাধু সন্ত সমাজ। মোথাবাড়ি যেতে চাইছেন শুভেন্দু অধিকারী, যেতে চেয়ে মামলার আর্জি বিরোধী দলনেতার। হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। চলতি সপ্তাহে শুনানি হতে পারে মামলার। একজন এমএলএ ও নিরাপত্তা রক্ষী নিয়ে মোথাবাড়ি যেতে চান শুভেন্দু অধিকারী। আদালত অনুমতি দিলেই মোথাবাড়ি যাবেন বিরোধী দলনেতা।
আরো একটা বড় খবর ব্রেক করছি আমরা। 50 জন বিধায়কের বিরুদ্ধে কড়া ব্যবস্থার ইঙ্গিত তৃণমূলের। নিঃসন্দেহে বড় খবর, নির্বাচনের 1 বছর আগে 50 জন বিধায়কের বিরুদ্ধে কড়া ব্যবস্থার ইঙ্গিত তৃণমূলের। আগামী 8ই এপ্রিল তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক। কি ব্যবস্থা নিতে পারে, এদের বিরুদ্ধে অভিযোগটাই বা কি উঠে আসছে, দল গোটা বিষয়টা দেখছে কিভাবে? সৌরভ গুহা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, দেখো, এই বিতর্কটা অনেকদিন ধরেই চলছিল যে গত 19 এবং 20 তারিখ, 19 এবং 20 মার্চ বিধানসভা অধিবেশন চলছিল এবং একগুচ্ছ ফিনান্সের বিল পাশ করানোর জন্য ওই দুদিনই হুইপ জারি করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের তরফ থেকে। মনে রাখতে হবে, ওই দিনের মধ্যে, ওই 19 এবং 20 তারিখের মধ্যে কিন্তু আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিধানসভায় উপস্থিত থাকতে দেখেছিলাম। অথচ এরই মধ্যে দেখা গেল প্রায় 50 জনের মতো বিধায়ক তারা হুইপ অমান্য করে ওই অধিবেশনে অনুপস্থিত থাকলেন। এই বিধায়কের মধ্যে অত্যন্ত বর্ষিয়ান অনেক নামও আছে। সেই জায়গা থেকে আগামী 8ই এপ্রিল মঙ্গলবার বেলা 2টোর সময় বিধানসভায় বসছে তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক। এই বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়রা থাকবেন এবং যতটুকু খবর সূত্রের যে এই হুইপ অমান্য করা বিধায়কদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, এমনকি শোকজের মতো কড়া ব্যবস্থা কিন্তু নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। তুমি যে কথাটা বললে 26-এর বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু দলীয় শৃঙ্খলাই যে শেষ কথা, এই কথা কোথাও একটা বুঝিয়ে দিতে চাইছে শাসক দল। শুভজিৎ, ধন্যবাদ সৌরভ। আরো একটা বড় খবর ব্রেক করছি আমরা বিগওয়ালে। দেখুন, পিসিআর ব্রেক করছে খবর। বাগুইয়াটিতে রহস্য মৃত্যু, ফ্ল্যাট থেকে মহিলার দেহ উদ্ধার। বাগুইয়াটিতে দেশবন্ধু নগরে অভিজাত আবাসনে ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার হয়েছে। বাগুইয়াটির একটি অভিজাত আবাসন থেকে খাটের উপরে পড়েছিল দেহ, গলায় আঘাতের চিহ্ন রয়েছে। গত রাতে ফ্ল্যাটে পার্টি চলছিল বলে স্থানীয় সূত্রে খবর। মহিলার সঙ্গে যে পুরুষ ছিলেন তিনি ওড়িশার জগৎসিংপুরের বাসিন্দা। ওই দুজনই ফ্ল্যাটে ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। পুরুষ বন্ধুকে ইতিমধ্যেই আটক করেছে বাগুইয়াটি থানার পুলিশ। বাগুইয়াটিতে রহস্য মৃত্যু, দেশবন্ধু নগরে অভিজাত আবাসনে 3য় তলার ফ্ল্যাট থেকে মহিলা দেহ উদ্ধার। খাটের ওপরে পড়েছিল দেহ, গলায় আঘাতের চিহ্ন রয়েছে। গত রাতে ফ্ল্যাটে পার্টি চলছিল বলে স্থানীয় সূত্রে খবর। মহিলার সঙ্গে যে পুরুষ ছিলেন তিনি ওড়িশার জগৎসিংপুরের বাসিন্দা। ওই দুজনই ফ্ল্যাটে ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। পুরুষ বন্ধুকে ইতিমধ্যেই আটক করেছে বাগুইয়াটি থানার পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো একটা বড় খবর, কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক, বোমার হুমকি দিয়ে মেল, তল্লাশিতে বম স্কোয়াড। ছবিটা দেখুন একবার। তীব্র আতঙ্ক জাদুঘর চত্বরে। খালি করা হয়েছে জাদুঘর, বের করা হয়েছে 536 জনকে, এর মধ্যে 9 জন বিদেশি। এই মুহূর্তে আমরা এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি, কলকাতা জাদুঘরের ভিতরের ছবি আমরা দেখাচ্ছি। বোমাতঙ্ক সেখানে। ভারতীয় জাদুঘরে হুমকি মেল, 1 মাসের ব্যবধানে ভারতীয় জাদুঘরে পরপর 2 বার হুমকি মেল। আর এবার গোটা জাদুঘর বোমা মেরে বা বোমা রেখে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি মেল এসেছে জাদুঘর কর্তৃপক্ষের যে অফিসিয়াল ইমেল আইডি, সেই ইমেল আইডিতে। তৎক্ষণাৎ তারা সিআইএসএফ এবং কলকাতা পুলিশকে জানায় এবং জানানোর পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বম স্কোয়াড এবং স্নিফার ডগ নিয়ে এসে এই মুহূর্তে ভেতরে পরীক্ষা করা চলছে যে কোথাও কোনো জায়গায় কোনো ধরনের বোমা বা সেই ধরনের কোনো বিস্ফোরক রাখা রয়েছে কিনা। দর্শক তাদের প্রত্যেককে বের করে দেওয়া হয় এবং রেকর্ড বলছে 536 জন দর্শক ছিলেন, তাদের প্রত্যেককে বের করা হয় এবং প্রত্যেকের কাছে থাকা ব্যাগপত্র ভালো করে খতিয়ে দেখার পর বের করা হয়। এবং এই 536 জনের পাশাপাশি 9 জন বিদেশি নাগরিক ছিলেন, তাদেরকেও তাদের পরিচয়পত্র, তাদের সমস্ত নথিপত্র খতিয়ে দেখার পর তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়। এবং কোনোভাবেই জাদুঘরের সামনে কোনো দর্শনার্থীদের, কোনো দর্শক তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না। একদিকে যেমন কেউ যাতে ভেতরে প্রবেশ করতে না পারেন সেটা দেখা হচ্ছে, তার পাশাপাশি ভেতরে কিছু আদৌ কিছু কোনো ধরনের বোমা বা এই ধরনের কিছু রয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে। ক্যামেরা কুণাল গাঙ্গুলির সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। ভারতীয় জাদুঘরের ইমেল অ্যাকাউন্টে আমরা একটা ইমেল পেয়েছি যে ভারতীয় জাদুঘরে বম রাখা আছে এবং এটাকে উড়িয়ে দেওয়া হবে। এবং তারপর আগেও কিন্তু আমরা কয়েক মাস আগে ওরকম একটি ইমেল আমরা পেয়েছিলাম যে ভারতীয় জাদুঘরের সুরক্ষায় কিন্তু সিআইএসএফ রয়েছে। আমরা সিআইএসএফকে ইনফর্ম করি এবং তারপর সিআইএসএফ কলকাতা পুলিশকেও ইনফর্ম করে। ভারতীয় জাদুঘর আজকে এখন খালি রয়েছে
এবং বম্ব স্কোয়াড বা পুলিশের কুকুর সবাই এসছে এবং একটা তল্লাশি হচ্ছে দেখার জন্য কি কোনো বম্ব আদৌ রাখা আছে কি, এবং তার জন্য যা যা প্রিকশন নেওয়ার সেটা কিন্তু ভারতীয় জাদুঘর নিয়েছে। এদিকে দিল্লি হাইকোর্টের বিচারপতির কলকাতা হাইকোর্টে বদলির প্রতিবাদে দিনভর কাজে যোগ না দেওয়ার হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের আইনজীবীদের। দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ শর্মার বদলির প্রতিবাদ। আইনজীবীদের দাবি, বিচারপতি শর্মার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, প্রতিবাদে বিচার প্রক্রিয়া অংশ না নেওয়ার সিদ্ধান্ত। হাইকোর্টের সুনাম ও গরিমা ক্ষুণ্ণ হচ্ছে, অভিযোগ আইনজীবীদের। যেমন জাস্টিস যশবন্ত ভার্মা এলাহাবাদ কোর্টেরই জজ ছিলেন, তার পেরেন্ট কোর্টই ওই জজকেই ফেরত নিতে চাইছে না, আর আমরা দিল্লি হাইকোর্টের একটা টেন্টেড জজকে কেন নেব? আলটিমেটলি তো দুর্নামটা ঘটবে আমাদের ক্যালকাটা হাইকোর্টে। তার চেয়ে বড় কথা যে ওনাকে তো এমনি রুটিন ট্রান্সফার করছেন না, বিকজ অফ দিস তাকে ট্রান্সফার করছে। ওনার তো ট্রান্সফার ডিউ হয়নি তো। এইটুকু মোটামুটি যেটা একটা ইউনানিমিটি আছে যে ওনার সোয়ারিং ইন সেরিমনিতে আমরা কেউ পার্টিসিপেট করব না, আর যদি হয় আর তারপরে যদি ওনাকে কোনো ডিটারমিনেশন দেওয়া হয় তাহলেও সেখানে জিজ্ঞাসার চিহ্ন আমরা পার্টিসিপেট করব কি না। তবে এই ব্যাপারে আমাদের 3টে বার একসাথে বসে যে ডিসিশন নেবে সেটাই হবে। ইমিডিয়েটলি এখন কোনো ডিসিশন নেওয়া হয়নি। এই অসৎ জজেদের, যে জজেদের নিয়ে কোশ্চেন আছে, যে জজেদের মাত্র 1-1.5 বছর চাকরি আছে, তাদের কলকাতা হাইকোর্টে বারবার ট্রান্সফার করা হবে কেন? কলকাতা হাইকোর্টকে ডাম্পিং গ্রাউন্ড করা চলবে না। তার চেয়ে বরঞ্চ আমাদের হাইকোর্টের যা জজেদের ট্রান্সফার করেছ তাদেরকে ফিরিয়ে দাও, যাও করো, আমরা অসৎ জজেদের নেব না। বাগুইআটিতে রহস্য মৃত্যু, ফ্ল্যাট থেকে মহিলার দেহ উদ্ধার। বাগুইআটির খবরের দিকে নজর রাখছি আমরা। দেশবন্ধু নগরে অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার, ঠিক কি ঘটেছে ডিটেল নেব। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। রঞ্জিত, দেখো, বাগুইআটির দেশবন্ধু নগরের অভিজাত আবাসনের 3য় তলার ফ্ল্যাট থেকে বার নর্তকীর দেহ উদ্ধার ঘিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। এবং গতকাল রাতে তার পুরুষ বন্ধু উড়িষ্যার জগৎসিংপুরের বাসিন্দা অন্তর্যামী সোয়েনের জন্মদিনের পার্টি চলছিল, এবং সেই জন্মদিনের পার্টিতে এই বার নর্তকী অর্থাৎ মনীষা রায়ের ফ্ল্যাটে সেই জন্মদিনের পার্টি চলছিল, এবং শুধুমাত্র এরা দুজনেই উপস্থিত ছিলেন। এবং আজ সকালবেলা খাটের ওপর থেকে দেহ উদ্ধার হয়। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধ করে খুন নাকি আত্মহত্যা, তদন্তে নেমেছে বাগুইআটি থানার পুলিশ। এবং তদন্তে নেমে বাগুইআটি থানার পুলিশ তার পুরুষ বন্ধুকে অর্থাৎ অন্তর্যামী সোয়েনকে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ। এবং গতকাল যে জন্মদিনের পার্টি শেষে দুজনই ঘরের মধ্যে ছিল, এবং কলাপসেবল গেটে কিন্তু তালা মারা ছিল, এবং সেই কলাপসেবল গেটের কিন্তু চাবি ছিল সেই বার নর্তকীর কাছে। এবং ঘরের ভেতরে কি কাণ্ড ঘটেছিল সেটা একমাত্র জানতো এই বার নর্তকী এবং তার যে পুরুষ সঙ্গী অন্তর্যামী সোয়েন। এবং এই আবাসনের চাবি না থাকায় কিন্তু কোনোভাবেই এই উড়িষ্যার বাসিন্দা 22 বছরের যুবক কিন্তু পালাতে পারেননি। এবং কলাপসেবল গেটের তালা, তিনটি তালা ভেঙে তার নিথর দেহ উদ্ধার করেছে বাগুইআটি থানার পুলিশ। দেহটিকে ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে নিয়ে পাঠানো হয়েছে, এবং ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট অর্থাৎ অটোপসি রিপোর্ট পাওয়ার পরে বোঝা যায় মৃত্যুর সঠিক কারণ। এবং যেটি তথ্য সূত্র মারফত অর্থাৎ বাগুইআটি থানার পুলিশ সূত্র মারফত জানতে পারছি যে ঘরের মধ্যেই ছিল এই পুরুষ বন্ধু অর্থাৎ বার নর্তকীর পুরুষ সঙ্গী অর্থাৎ উড়িষ্যার যে বাসিন্দা 22 বছরের তরুণ, তিনি ভেতরে ছিলেন। এবং তিনি কোনো মতে না পালাতে পারায় তাকে কিন্তু ইতিমধ্যেই আটক করেছে বাগুইআটি থানার পুলিশ। এবং বাগুইআটি থানার পুলিশ এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে। নজর থাকবে রঞ্জিত, নজর থাকবে, নজর রাখো। এ দরজা বন্ধ হয়ে যায়, এ দরজা, কিন্তু আমাদের বাড়িতে এত ভালো সিকিউরিটি কোনোদিনও আমার কনকলতাতেও আমার সারাদিন দরজা খোলা থাকতো। শীতকালে ঠান্ডা লাগলে হয়তো বন্ধ করে দিত। জানেন মা, আমাদের এখানে শুনছি কেউ সুসাইড করছে, ও 2nd ফ্লোর বলছে, ও আদা শোনা কথা। তারপরে শুনছি যে না, এখানে চট 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 দরজা বাঁধা। তখন উনি বললেন যে না, নিচে বার গার্ল ডান্সার ছিল। এই আজকে এখন শুনলাম, আমরা কিছুই জানি না। এই মুহূর্তে আপনাদেরকে একটা ছবি দেখাই, ভয়ঙ্কর ছবি। ছবিটা বিগলা দেখুন, পিসিআর দেখাচ্ছে। যে ছবি আমরা দেখাচ্ছি ঝাড়খণ্ডের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে ট্রেন দুর্ঘটনা, মৃত্যু হয়েছে 2 জন লোকো পাইলটের। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যে খবর আমরা পাচ্ছি, চাকরি জীবনের শেষ দিনে দুর্ঘটনায় মৃত্যু হয় জিয়াগঞ্জের গঙ্গেশ্বর মালের। চাকরি জীবনের শেষ দিন, 2টি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আর তাতেই 2 চালকের মৃত্যু।
তাদের মধ্যে একজন জিয়াগঞ্জের বাসিন্দা গঙ্গেশ্বর মাল। চাকরি জীবনের শেষ দিন ছিল এই লোকো পাইলটের, আর শেষ দিনেই তার মৃত্যু। আচ্ছা, আপনি কি প্রতি মাসে কারি ওষুধ খান, কিংবা পরিবারের কারোর জন্য কি প্রতি মাসে অনেকটাই ওষুধ লাগে? তাহলে এই খবর আপনার জন্য, আপনার কপালে চিন্তার ভাঁজ ফেলবে। আজ থেকে বাড়লো 900-রও বেশি অপরিহার্য ওষুধের দাম। প্যারাসিটামল, সুগার, প্রেশার, হৃদরোগ, কাশি, ক্যান্সার, বিভিন্ন রোগের ওষুধের দাম বেড়েছে। ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনের তালিকাভুক্ত বেশ কিছু ওষুধের দাম বৃদ্ধি। এমআরপির ওপর 1.74% হারে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। অতি গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় প্রায় 1000 ওষুধের ওপর এই বর্ধিত দাম কার্যকর হলো। দাম বেশি লাগছে, পাবলিকের সমস্যা কি আছে? যারা ক্ষতিগ্রস্তি করছে, যারা কিষাণ লোক, জন খাটে, মজদুরি করে, ওদের অসুবিধা। নকরি কি আছে, পয়সা পাচ্ছে, দিচ্ছে, ওদের বেতন বাড়তেই যাচ্ছে। কোভিডের পরে তো প্রত্যেকটা মানুষের ওষুধের উপর ডিপেন্ড করে বেঁচে রয়েছে। যদি আমাদের এইভাবে সাধারণ সমস্ত রকম ওষুধের দাম বেড়ে যায়, প্রত্যেকেরই কষ্ট হবে। কিছু মানুষ আছে তাদের কথা এভেল করাই সম্ভব হবে না, আর সব ওষুধ গভর্নমেন্টের পাওয়া যায় না, বেসরকারি ওষুধের উপর ডিপেন্ড করতে হয়। দাম বেড়ে যাতে তো আমাদের গরিবদের খুব কষ্ট, তারা বিনা চিকিৎসায় তারা মারা যাবে। তাই চাই যে দিদি যাতে দেখুক, দিদি যাতে আমাদের পাশে দাঁড়াক। স্বাভাবিক, এখানকার যে সমস্ত মানুষগুলো খেটে খাওয়া মানুষ, তাদের কম বেশি তো অসুবিধা হবেই। আপনি ভাত খান না খান, ওষুধটা আপনাকে খেতে হবে। আজকালকার যা সময় পড়েছে, তাতে আপনি ওষুধ খাবেন, কিছু করার নেই।